আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হোসেন তাইম হত্যা মামলার বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনাল ২ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে ২৯শে মার্চ। এদিকে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ীতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৬ পলাতক আসামিকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান নিহত যুবকের নাম আলমগীর হোসেন। তিনি দীর্ঘদিন দুবাইয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে আসেন তিনি। আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান একটি বৈদ্যুতিক মিটার যৌথভাবে ব্যবহার করে আসছিলেন আলমগীর ও তার বড় ভাই খোরশেদ আলম। বিদ্যুৎ বিলের টাকা দুজন ভাগাভাগি করে পরিশোধ করতেন। চলতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দিয়েছেন বলে অভিযোগ তোলেন তার বড় ভাই খোরশেদ। গতকাল সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আলমগীরকে মারধর করেন খোরশেদ ও তার কয়েকজন সঙ্গী। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সকাল ১১টায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে তার অফিসে যান। মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দেশে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকার বেশি। পরিস্থিতি সামাল দিতে সরকার সহায়তা দিলে বাজেটের ওপর চাপ পড়বে, বাড়বে মূল্যস্ফীতি, কমবে টাকার মান। এই অবস্থায় খেলাপি ঋণ উদ্ধার এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা জরুরি। এজন্য বাংলাদেশ ব্যাংককে স্বায়ত্তশাসন দিয়ে ব্যাংক রিফর্ম কমিশন গঠন ও ব্যাংক খাতের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পরামর্শ দিয়েছে সিপিডি। ২০২৫ সালের নভেম্বরে গণমাধ্যম প্রকাশিত সংবাদে দেখা যায় ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বিতরণকৃত মোট ঋণের ৩৪% বেশি, যার পরিমাণ ৬ লাখ কোটি টাকার ওপরে। এ অর্থ ১৯টি পদ্মা সেতু নির্মাণের জন্য যথেষ্ট। প্রতিবেদনে বলা হয়, সরকারি সহায়তা না পেলে ব্যাংকগুলো আমানতকারীদের টাকা ফেরত দিতে পারবে না। সিপিডি বলছে, সরকার এটা করতে গেলে জাতীয় বাজেটের ওপর চাপ পড়বে। বিএনপি কিন্তু তার নির্বাচনকালীন ইশতেহারে বলেছেন যে অন্তত ইসলামী ব্যাংকগুলো থেকে যে অর্থ চলে গেছে আমানতকারীদের, এইটা তারা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু এখন এটা বাজেটের উপর একটা বড় চাপের তৈরি হবে আর কি। এটা আমাদের হিসেবে অন্তত ওই 5টি ব্যাংক যেটা এক হলো, সেখানে তো প্রায় ১ লক্ষ কোটি টাকার মতো দিতে হতে পারে সরকারকে যদি অর্থ ফেরত না আনা যায়। আবার অন্যান্য ব্যাংকের ভিতরেও এইরকম পরিস্থিতি আছে। অর্থনীতিবিদরা বলছেন, খেলাপি ঋণ আদায়ে বন্ধকীকৃত সম্পত্তি বিক্রি, আইনি ব্যবস্থা সংস্কার এবং এজেন্সি নিয়োগ সহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার এবং একই সঙ্গে কর্মপরিকল্পনার পাশাপাশি সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা সময়সূচি প্রয়োজন এবং সেখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী একটা কর্মসূচি তৈরি করতে হবে। সবাইকে নিয়ে আসলে এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। তারা বলছেন, দ্রুত খেলাপি ঋণ আদায় না হলে ব্যাংকে অস্থিরতা বাড়বে, নষ্ট হবে গ্রাহক আস্থা। পরিস্থিতি সামাল দিতে সরকার বাড়তি টাকা ছাপালে মূল্যস্ফীতি বেড়ে যাবে, অবমূল্যায়ন ঘটবে টাকার। পুরো একটা যে আর্থিক খাত সেটা কিন্তু অচল হয়ে গেছে প্রায়, এবং এত বিপুল পরিমাণে ব্যবসার খরচ কেন? তার কারণ এখানে সুদের হার অনেক বেশি এবং বাংলাদেশকে আসলে বছরের পর বছর ধরে একটা সংশোধনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করতে হচ্ছে। কারণ হলো যে এই বিপুল পরিমাণে খেলাপি ঋণ। যে খারাপ ঋণগুলো এখান থেকে যথাসম্ভব এটাকে উদ্ধারের চেষ্টা এবং অর্থ পাচার ফেরত আনার প্রচেষ্টা করা, এটা ক্ষেত্রে এক ধরনের কারিগরি দিক আছে আর একটা হলো আইনি দিক আছে। তো কারিগরি দিকটা হয়তো কেন্দ্রীয় ব্যাংক নেতৃত্ব দিবে, কিন্তু আইনি জায়গাগুলোতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা লাগবে। দেশের অর্থনীতি সঠিকভাবে এগিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন দরকার বলে মনে করেন তারা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বরিশালে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল।
বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর সেচ প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী উপজেলার শরিকল এলাকায় একটি খালের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। তিনি কিছুক্ষণ পূর্বে শরিকল ইউনিয়নের এই ঘুলির খাল সেটির পুনঃখননের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মূলত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির অর্থায়নে 4 জেলা জুড়ে এই প্রকল্প চলমান রয়েছে। বিএনপির নির্বাচনী 31 দফা তথা বহুল আলোচিত এবং দক্ষিণ অঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত এই যে খাল খনন কার্যক্রম সেটির আজকে এই গৌরনদী উপজেলায় তথ্যমন্ত্রী উদ্বোধনকালে বলেছেন যে এই খাল খননের মাধ্যমে সরাসরি জোয়ার ভাটার পানি কৃষকদের জমি পর্যন্ত পৌঁছে যাবে, জলাবদ্ধতা নিরসন হবে এবং এর ফলে যে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে দীর্ঘদিন সেটি আসলে পুনরায় সে সকল পতিত জমিতে চাষাবাদ আরম্ভ করা যাবে এবং এই খাল রক্ষণাবেক্ষণের জন্য সকলকে আহ্বান জানিয়েছেন এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা আসলে বেশ স্বতঃস্ফূর্ত যে এই খাল পুনঃখননের মাধ্যমে তারা সুপেয় পানি সহ কৃষি জমির পানি তারা পাবেন। মূলত 3.5 থেকে 4 কিলোমিটার দৈর্ঘ্যের এই ধরনের একটি খাল দক্ষিণাঞ্চল জুড়ে আসলে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দীর্ঘদিন খনন না করার ফলে এই খালগুলো মৃতপ্রায় হয়ে জলাবদ্ধতা সহ বর্ষা মৌসুমে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতো, বিশেষ করে জমি অনাবাদি এবং পতিত অবস্থায় থেকে যেত দীর্ঘদিন যাবৎ। এই খনন কার্যক্রম সম্প্রসারণের ফলে এই সমস্যাগুলো নিরসন হবে এবং কৃষি চাষাবাদ ত্বরান্বিত হবে এমনটি প্রত্যাশা করছেন সকলে। রমজান শুরুর পর থেকে দেশের বিভিন্ন স্থানে লেবু, কাঁচামরিচ, বেগুন, শসা সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, রমজান শুরুর পর বাজারে এর প্রভাব কতটা পড়েছে আমাদের জানাবেন। সুমনা, আপনি জানেন আজকে 4র্থ দিনের মতো রমজান চলছে। আমরা আজকে দিনাজপুরের বাহাদুর বাজারের আমরা বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেছি যে গত পহেলা রমজানের তুলনায় আজকে যদি আপনাকে একটু বলি, কলা, শসা, লেবু এবং বেগুনের যে ঊর্ধ্বমুখী দামটা ছিল সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে বলে ক্রেতা এবং বিক্রেতা তারা আমাকে জানিয়েছেন। আজকে আপনাকে একটু তথ্য দিয়ে রাখি, কলা বিক্রি হচ্ছে দিনাজপুরে 40 থেকে শুরু করে 50-60 টাকা হালি দরে এবং বেগুন বিক্রি হচ্ছে আজকে 70 থেকে 75 টাকা, কোথাও 80 টাকা কেজি দরে। এর আগেও বেশি ছিল। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি এবং লেবু সবচেয়ে যে জিনিসটি সেটি হচ্ছে আজকে 40 টাকা থেকে শুরু হয়ে আকার ভেদে 60 থেকে 70 টাকা হালি দরেও কিন্তু লেবু বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে আসলে বিক্রেতারা বলছে যে রমজান শুরু হওয়ার আগ থেকেই মানুষের যে লেবু, কলা, শসা, বেগুনের যে পর্যাপ্ত চাহিদা ছিল সেটি আসলে একটু আস্তে আস্তে কমে আসছে এবং ক্রেতারা সেই তাদের যে প্রয়োজনীয় তুলনায় সেই জিনিসটি কিন্তু চাষিরাও কিন্তু যোগান দেওয়ার কারণে বাজারে যে অনেকটা কিন্তু সহনশীল পর্যায়ে, অর্থাৎ সমান সমানে চাহিদা এবং যোগানের যে অবস্থানটা সেটি কিন্তু অনেকটা এক পর্যায়ে, তার কারণে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে বলে আমাদের জানিয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে ছোলা বুট যে রয়েছে সেটি কিন্তু 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং চিনি 100 টাকা এবং সোয়াবিন যে তেল, খোলা তেলটি 200 টাকা এবং বোতলজাত যে 195 টাকা কেজি বোতল বিক্রি হচ্ছে। যার কারণে এখানকার লোকেরা বলছে যে যেহেতু রমজান মাসের এই যে সবজি, বিশেষ করে যে আলুর যে দাম দেখেছি আমরা অনেকটাই কিন্তু কম রয়েছে, পাশাপাশি শীতকালীন সবজি বাজারে এখন পর্যন্ত যথেষ্ট থাকার কারণে কিন্তু সহনশীল পর্যায়ে রয়েছে। সুমনা। সুলতান, ধন্যবাদ আপনাকে। রমজানে দেশের অন্যান্য স্থানের মতো নারায়ণগঞ্জে জমে ওঠে ইফতারির বাজার। ইফতার বাজারের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে মুখরোচক ইফতার সামগ্রী এবার কতটা আলোচনায় এসেছে জানাবেন আমাদের। আজ রমজানের 4র্থ দিন, জমজমাট হয়ে উঠেছে নারায়ণগঞ্জের ইফতারির দোকানগুলি এবং ক্রেতা বিক্রেতাদের ভিড় কিন্তু সড়কের দুই পাশে যে হোটেলগুলি রয়েছে তার সামনেই বসানো হয়েছে ঈদের যে রমজানের ইফতারের সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন তারা। সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতারা উভয়ই ভিড় করছেন। বড় লোকের পোলায় খায় যে খাবার, সেই ইফতারের মুখরোচক খাবার খাসির যে লেগ রয়েছে সেই লেগ পিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। নারায়ণগঞ্জের ডুয়েট
2 নম্বর রেলগেট মনির রেস্তোরাঁয় আমরা দেখতে পাচ্ছি এখানে সাজিয়ে রাখা হয়েছে যে খাসির লেগ পিসটি একটি বিক্রি হচ্ছে 1000 টাকা এবং তার থেকে ছোট একটি লেগ পিস বিক্রি হচ্ছে 500 টাকায়। তার সাথে পাল্লা দিয়ে তৈরি করা হয়েছে চিকেন দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন মুখরোচক খাবার। সেই মুখরোচক চিকেন চাপ বিক্রি হচ্ছে 150 টাকায় এবং চিকেন রোল বিক্রি হচ্ছে 150 টাকায়। এছাড়া যে চিকেন টিক্কা এবং চিকেন কাবাব রয়েছে সেটিও কিন্তু বিক্রি হচ্ছে এবং সেই সাথে তাদের এখানে ঐতিহ্যবাহী যে পরোটা রয়েছে 80 টাকায় পাওয়া যাচ্ছে, দানা জাতীয় যে পরোটা, সেই পরোটাটি কিন্তু তারা বিক্রি করছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে যে অন্যান্য যে ইফতারির সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলো কিন্তু এখানে স্বল্প মূল্যেই তারা বিক্রি করছে, নির্ধারিত মূল্যে। যে বেগুন, যে পেঁয়াজি রয়েছে, সেই সাথে যে অন্যান্য রয়েছে সেগুলো কিন্তু 10 টাকা দরে বিক্রি করছে। দামের বিষয়ে আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা বিক্রেতারা যে বিষয়টি জানিয়েছেন এখন পর্যন্ত তারা আগের মূল্যেই কিন্তু স্বাভাবিক মূল্যে রাখছেন। তবে ক্রেতারা কিন্তু একটু অভিযোগও করছেন যে আগের তুলনায় এবার কিছুটা দাম বৃদ্ধি রয়েছে। তবে বিক্রেতারা বলছেন মুরগির দাম যেহেতু এবার বেশি রয়েছে এবং উপাদানের দাম যেহেতু বেশি রয়েছে সেই তুলনায় দাম কিন্তু স্বাভাবিক করে রাখা হয়েছে, তারা যে বিষয়টি আমাদের জানিয়েছেন। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন দোকান ঘুরে আমরা যে বিষয়টি দেখেছি, ইফতারের সামগ্রী নিয়ে নানা মুখরোচক বাহারি পসরা সাজিয়ে বসেছেন তারা এবং ক্রেতারা কিন্তু জোহরের নামাজের পরপরই আসতে শুরু করেছেন এবং যে আসর নামাজ রয়েছেন তার পরবর্তী সময় কিন্তু ক্রেতাদের ভিড় বাড়বে বলে তারা জানিয়েছেন দোকানিরা এবং এখন পর্যন্ত তাদের বেচাকিনি ভালো হচ্ছে এবং আগামী যে রোজাগুলি রয়েছে এবং রোজা বাড়ার সাথে সাথে তাদের বেচাকিনি আরও বাড়বে বলে তারা জানিয়েছেন। এবং মাহে রমজানকে ঘিরে কিন্তু নারায়ণগঞ্জের যে হোটেল রেস্তোরাঁগুলো রয়েছে সেখানে সামনে তাদের দোকানে সারি সারি দোকান কিন্তু তারা পসরা সাজিয়ে বসেছেন এবং স্বাভাবিক মূল্যে তারা বিক্রি করছেন। ক্রেতারাও কিন্তু এখান থেকে যে মুখরোচক যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনছেন এবং এখন পর্যন্ত ইফতারের বাজার কিন্তু নারায়ণগঞ্জে জমজমাট হয়ে উঠেছে। এই ছিল আসলে আমার কাছে ইফতারের বাজারের এখন পর্যন্ত সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা। রমজান এলেই সিলেটে হজরত শাহজালাল মাজারে দেখা যায় ভিন্ন এক দৃশ্য। ধনী গরিব সবাই বসেন এক কাতারে, খান একই খাবার। 700 বছরের বেশি সময় ধরে চলে আসছে মুসাফিরদের জন্য এমন আয়োজন। সারা বছর ভক্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে পুণ্যভূমি হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার। রমজানে গণ ইফতারকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে দেখা দেয় অন্যরকম এক পরিবেশ। দুপুর গড়াতেই লঙ্গরখানায় শুরু হয় রান্না। বড় হাঁড়িতে ভুনা ও পাতলা খিচুড়ি, সঙ্গে ঐতিহ্যবাহী আখনি, খেজুর, ছোলা, পেঁয়াজও থাকে। ইফতারের আগে সারি সারি বসেন নানা শ্রেণী পেশার মানুষ। সাইরেন বাজতেই একসঙ্গে শুরু করেন ইফতার। ভক্তদের মতে মাজারে ইফতার করা শুধু পেটের ক্ষুধা মেটানো নয়, বরং আত্মিক প্রশান্তিও। আল্লাহর রহমত ও বরকত লাভের আশায় অনেকে পবিত্র এই স্থানে ইফতার করে থাকেন। এই যে খাঙ্গাল মিসকিনরা আছে ভাইগণ, এরা খুব একটা শান্তি পায়। এখানে সবাই সমান, ধনী নাই, গরিব নাই, কারো হিংসা নাই, দেশ নাই। আল্লাহ সান্ত্বনা দিলা, খাইলাম, ইফতার করলাম, খুব সুন্দর লাগে। আল্লাহর ওলির জায়গা আমাদের কাছে খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। ইফতারের যে আইটেমগুলো সাধারণত আমাদের দেশে প্রচলন আছে সেগুলোই দেওয়ার চেষ্টা করা হয়। এই ধারা যেন তো সবসময় জারি থাকে, ঠিক থাকে। মাজার কর্তৃপক্ষ জানায় 700 বছরের বেশি সময় ধরে চলে আসছে এই ব্যবস্থা। বংশ পরম্পরায় মোতা আলী পরিবারের তত্ত্বাবধানে পরিচালিত হয় লঙ্গরখানা। এখানে প্রতিদিন অন্তত 500 মানুষ ইফতার ও সেহরিতে অংশ নেন। ইফতারে যে লোকজন আসেন অনেক সময় 500-র উপরে হয়ে যায়। আমরা সবাইকে একই কাতারে আমরা ইফতার করাই। আমরা তখন আর দেখি না কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা মনে করি সবাই জালালের মেহমান, এই হিসেবে আমরা তাদেরকে আপ্যায়ন করি। ধনী গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে বসা এ যেন অন্যরকম এক মিলন মেলা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। সাগরকন্যা পটুয়াখালীর পর্যটন উপজেলা কলাপাড়ায় কলেরা, ডায়রিয়া ও টাইফয়েড সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন বিশুদ্ধ পানির সংকটে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানিতে যোগ হচ্ছে অতিরিক্ত লবণ, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হঠাৎ করেই হাসপাতালে রোগীর চাপ। কলেরা, ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড আর বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে অনেক মানুষ। আক্রান্ত হচ্ছে নানান বয়সীরা। আমাদের এখানে পানির খুব সংকট,
আর একটা পুষ্কুনি নাই। পচা পানি ব্যবহারের কারণে আমার অসুখ বসুখ হয়, খুজলি হয়, পেঁচড়া হয়। পচা পানি এগুলো চুলকায়, শরীরে সমস্যা হয়। পচা পানিতে চুলকানি, গাছুলনি, পচা শরীরে অনেক সমস্যা হয়, অনেক রোগ দেখা দেয়। শুধু জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে 1000-এর বেশি মানুষ। চিকিৎসকরা জানিয়েছেন এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এর কারণ কি? কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিবাহিত রোগ এবং চর্মরোগ বাড়তেছে। এর একটা কারণ হচ্ছে বৈশ্বিক তাপমাত্রার প্রভাবে এনভায়রনমেন্টাল যে চেঞ্জ হয় তার কারণে সামুদ্রিক উচ্চতা সি লেভেল বাড়তেছে, এটার কারণে পানির লবণাক্ততা বাড়ে। পানির স্তর ধরে রাখা এবং বিকল্প পানির উৎস নিয়ে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের উপকূলীয় অঞ্চলে মানে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের এই কলাপাড়ার গ্রাউন্ড ওয়াটার টেবিলটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে এবং এখানের স্যালানিটিটা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বর্ষার সিজনে এটা কম থাকলেও শুকনোর মৌসুমে এই প্রভাবটা বেশি দেখা দিচ্ছে। দীর্ঘদিন পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় অনেক খাল, বিল ও পুকুরের পানি শুকিয়ে গেছে। যেসব জলাশয়ে অল্প পানি রয়েছে সেগুলো দূষিত হয়ে পড়েছে, ফলে বাড়ছে পানিবাহিত রোগব্যাধি। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। প্রথমবারের মতো নওগাঁয় পুকুরে গলদা চিংড়ির চাষ শুরু হয়েছে। সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের দিঘির পাড় গ্রামের শিক্ষার্থী ও মাছ চাষি রাজু তার পুকুরে মিশ্র পদ্ধতিতে চাষ করছেন গলদা চিংড়ি। এতে ওই এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। নোনা পানির সাদা সোনা হিসেবে পরিচিত গলদা চিংড়ি সাধারণত খুলনা ও এর আশপাশের জেলাগুলোতে চাষ হয় এই মাছ। কিন্তু এখন উত্তরের জনপদ নওগাঁয় স্বাদুপানিতে চাষ হচ্ছে গলদা চিংড়ি। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তরুণ এই উদ্যোক্তা রাজু সর্দার। দীর্ঘদিন ধরে তিনি কার্প জাতীয় মাছ চাষ করতেন। নতুন কিছু করার নেশা থেকে শুরু করেন গলদা চিংড়ির চাষ। ইউটিউব দেখে এবং খুলনা অঞ্চলে বেড়াতে যেয়ে আমি গলদা চিংড়ি চাষে আগ্রহী হয়েছি। মৌসুমি ব্যাংকের সহযোগিতায় তারা আমাকে 500 গলদা চিংড়ি দিয়েছে, সেই সাথে আমি আরও 1000 পিস কিনে নিয়েছি। আলহামদুলিল্লাহ মাছ খুব ভালো উৎপাদন হয়েছে। বর্তমানে প্রতি কেজি গলদা চিংড়ির দাম 800 থেকে 1000 টাকা। রাজুর এই সাফল্য দেখে জেলার 30 থেকে 40 জন চাষি বাণিজ্যিকভাবে গলদা চাষ শুরু করেছেন। গলদাগুলো খুব ভালো দেখে আমিও নিছি, নিয়ে আমি চাষ করতেছি। কেজিতে 8 থেকে 10টি এসেছে এবং যার বাজার মূল্য প্রতি কেজি 800 থেকে 1000 টাকা। মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করলে দেখতেছি একসাথে গলদা হচ্ছে, কার্প ফাটেনিং, বাংলা মাছ সব ধরনেরই হচ্ছে। প্রশিক্ষণ ও কারিগরিক সহায়তা দেয়া গেলে জেলায় গলদা চিংড়ি চাষ একটি সম্ভাবনাময় খাতে পরিণত করার লক্ষ্যে কাজ করার আশ্বাস দেন এই কর্মকর্তা। যেসব পুকুরগুলো দূষণমুক্ত বা যেগুলো পুকুরে খাড়া পাড় আছে অথবা যেগুলো বেলে দেওয়া প্রকৃতির মাটি, সেসব পুকুরগুলোতে আমাদের এই অঞ্চলে গলদা চিংড়ি কার্প জাতীয় মাছের সাথে সমন্বিতভাবে মাছ চাষ করা সম্ভব। এবং যদি আমাদের গলদার পিএল বা জুভেনাইল যদি আমাদের এখানে পর্যাপ্ত আমরা সরবরাহ করা সম্ভব হয়, তাহলে মনে করি আমাদের এখানে গলদা চিংড়ির চাষ পর্যায়ক্রমে সম্প্রসারণ করা সম্ভব। চিংড়ি সহ মিশ্র পদ্ধতির মাছ চাষে অল্প জায়গাতেও ভালো আয় করা সম্ভব বলে জানান তিনি। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ। রোজা শুরুর পর থেকেই ঈদের আনন্দ ভাগাভাগির ছোঁয়া লেগেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। ভিড়ের ঝামেলা এড়াতে অনেকেই কেনাকাটা শুরু করেছেন, অন্যদিকে বিক্রেতারাও বাহারি রঙের পণ্য সাজিয়ে বসেছেন। রমজানের চাঁদ দেখা দেওয়ায় পাল্টে গেছে রাজধানীর বিপণী বিতান থেকে শুরু করে অলিগলি কিংবা ফুটপাতের চিত্র। দোকানে দোকানে হরেক রকম পণ্যের সমাহার, তবে বেচা বিক্রি এখনো জমে ওঠেনি। প্রথম তো এই জন্য একটু বেশি কম হচ্ছে আর কি। কিছুদিন পর আসলে সবসময় প্রতি বছর এরকমই হয়। বর্তমান ব্যবসার যে পরিস্থিতি আসলে বলার মতো কোনো অবস্থা নাই। আগের মতো এবার ওরকম ব্যবসা নাই, খুবই কম, কাস্টমারও কম। কাস্টমার আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম সেভাবে এখন নাই মার্কেটে। উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তুলতে এবং শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেই পছন্দের পোশাকটি বেছে নিতে চান কেউ কেউ। ক্রেতাদের আকৃষ্ট করতে মূল্য ছাড় দিচ্ছেন কোনো কোনো দোকানি। আমি ঈদের জামা কাপড় কিনবো, জুতা কিনবো, মেহেদি কিনবো, চুড়ি কিনবো। পরবর্তীতে আসলে একটু জ্যামজট বেশি হয়। রমজানের প্রথম দিকে আসলাম যে আসলে ভিড় একটু কম আছে, আরো 2-4 দিন গেলে হয়তো বা ভিড়টা একটু বেশি হবে।
রাজধানীর ফুটপাতেও পণ্য সাজিয়ে ক্রেতার অপেক্ষা করছেন দোকানিরা, তবে এখনো প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না তারা। 15 রমজানের পরের থেকে আমাদের বেচাকেনাটা বাড়ে, এখন আপাতত একটু কম। এখনো বোঝা যাচ্ছে না, আজকে মাত্র দ্বিতীয় রমজান, দেখা যাক আরো 3-4 দিন যাক, তারপর বোঝা যাবে। সবে বরাতের পরে ঈদের কেনাকাটা গত 15 দিন অনেক ভালো ছিল। সময় যত গড়াবে ঈদের বেচা বিক্রি ততই বাড়বে বলে আশা বিক্রেতাদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। রুফটপ সোলার প্রযুক্তিকে দ্রুত জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। আজ জেলা সদরের বাজার ফান্ড কার্যালয়ের সামনে এই আয়োজন করে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট ও জাবারাং কল্যাণ সমিতি। এতে বক্তারা বলেন, জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে রুফটপ সোলার খাতে সরকারি বরাদ্দ ও ভর্তুকি বৃদ্ধি, শুল্ক মওকুফ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদনে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পরে পৌর প্রশাসক সাজিয়া তাহেরের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের সব দেশের পণ্যের ওপর আরোপ করা অস্থায়ী শুল্ক শতকরা 10% থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দেশটির সুপ্রিম কোর্ট গত বছর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করে দেয়। এর কয়েক ঘন্টার মধ্যেই তিনি নতুন করে বিশ্বের সব দেশের আমদানি পণ্যে শতকরা 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। কয়েক ঘন্টা পর এটি বাড়িয়ে 15% করায় ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে তিনি লিখেছেন, আজ থেকেই সব দেশের উপর আরোপ করা আমদানি শুল্ক শতকরা 10% থেকে বাড়িয়ে 15% করা হলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।